হ্যালো স্টুডেন্টস, আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করি, যেটার নাম হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। আচ্ছা, এই অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন এটা কি নিয়ে তৈরি, মানে কি পড়বো আমরা এখানে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডস নিয়ে তৈরি। অর্গানিক কম্পাউন্ডস কাদেরকে বলে এটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে। আচ্ছা, এই ধরো আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে যখন আমরা ব্রেকফাস্ট করব, কি খাই আমরা মেনলি? কেউ পাউরুটি খায়, কেউ রুটি খায়, কেউ মুড়ি খায়, তাই না? আবার দুপুরে গিয়ে দেখো কেউ ভাত খাচ্ছে, আবার রাত্রে গিয়ে কেউ রুটি খাচ্ছে। তো এই সব কিছু যে খাচ্ছি আমরা, তার মেন এখানে আমরা কি খাচ্ছি? কার্বোহাইড্রেট খাচ্ছি। তো অনেকে মাছ, মাংস, ডিম খাচ্ছে, তাতে কি খাচ্ছে? প্রোটিন খাচ্ছে। আবার ঘি, মাখন, বাটার, চিজ এগুলো খাচ্ছে, এগুলো হচ্ছে ফ্যাটি। সব কিছু মেন কম্পোনেন্ট কি বলতো? মেন কম্পোনেন্ট হচ্ছে কার্বন। তারপরে তোমরা আমাদের আশেপাশে দেখো, আশেপাশে গাছ, ঠিক আছে, গাছ যে তৈরি, গাছের মেন কম্পোনেন্ট হচ্ছে কার্বন। গাছ যে খাবার তৈরি করছে গ্লুকোজ, সেটারও মেন কম্পোনেন্ট হচ্ছে কি কার্বন। আমাদের শরীরের ভেতরে, বডির ভেতরে যা কিছু রিয়াকশন চলছে, আমরা তো বায়োলজি পড়ছি, তো সেখান থেকে আমরা জানি যে আমাদের বডির ভেতরে হরমোনস রয়েছে, তারপরে তোমার বিভিন্ন উৎসেচক বা এনজাইম রয়েছে। সব কিছুর মেন কম্পোনেন্ট হচ্ছে কার্বন। কেন কেন সবকিছুর মধ্যে কার্বন আছে? কার্বন যেন মানে সর্বঘাটে ঘাটালি করা, তাই না? সবকিছুর মধ্যেই আছে। কেন বলতো? আসলে আমরা জানি এটা কি বলতো, যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে। ক্যাটিনেশন ধর্মটা কি? কার্বন হচ্ছে একে অপরের সাথে যুক্ত হয়ে লম্বা চেইন তৈরি করতে পারে। প্লাস কার্বন অক্সিজেনের সাথেও বন্ড করে, নাইট্রোজেনের সাথেও বন্ড করে। তো এই নিজে নিজের সাথে যুক্ত হতে পারছে, বিভিন্ন অ্যাটমের সাথে, ভ্যারাইটি অফ অ্যাটমের সাথে বন্ড করতে পারছে। তার ফলে কি হচ্ছে? ভ্যারাইটি অফ কম্পাউন্ডস তৈরি করছে, যেগুলোকে আমরা বলি জৈব যৌগ। তো জৈব কথাটা কেন এলো? কারণ আমরা তো জেনারেলি জানি যে জীব থেকে জৈব কথাটা আসে। তো প্রথমে যখন বিজ্ঞানীরা জৈব যৌগ আবিষ্কার করেছিলেন, তখন ভাবা হয়েছিল কি, যেমন ধরো ইউরিয়া মানুষের ইউরিন থেকে ফার্স্ট পাওয়া গেছিল। তো ভাবা হয়েছিল কি, যে জীব দেহতেই শুধুমাত্র এই যৌগগুলো তৈরি হতে পারে, তাই জন্য জৈব যৌগ নাম দেওয়া হয়েছিল। ভাবা হয়েছিল মানুষ এগুলো কোনোদিন তৈরি করতে পারবে না। কিন্তু এখন দেখো, আমরা কিন্তু আর্টিফিশিয়ালি ওই সমস্ত যৌগগুলো তৈরি করতে পারি। যেমন আমরা ঘরে ঘরেই তো এখন শুনি যে মানুষের সুগার আছে, সুগার থাকলে ইনসুলিন নিতে হয়। তো ইনসুলিনটা কি? ইনসুলিনটা তো একটা হরমোন, সেটা তো বডির ভেতরে থাকে, সেটা একটা জৈব যৌগ, তাই না? কিন্তু আমরা এখন বাইরে আর্টিফিশিয়াল ইনসুলিন তৈরি করছি, করে ইনজেক্ট করে আমরা গ্লুকোজটাকে কন্ট্রোল করছি বডির মধ্যে। তাহলে এখন কিন্তু মানুষ জৈব যৌগ তৈরি করতে পারে, কিন্তু যখন আবিষ্কার হয়েছিল তখন যেহেতু পারতো না, তখন যেহেতু জীবদেহ থেকে এসেছিল, তাই জন্য এটার নাম জৈব যৌগ ছিল। এখনো জৈব যৌগই চলছে। তো এই জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডস নিয়েই হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি। ওকে, তো এত রকমের মানে অর্গানিক যৌগ রয়েছে, অর্গানিক কম্পাউন্ডস রয়েছে, যে বিজ্ঞানীরা পুরো একটা আলাদা ব্রাঞ্চ তৈরি করে দিয়েছে, যেটার নাম হচ্ছে কি জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি। চলো তাহলে আমরা অর্গানিক কেমিস্ট্রি আজকে স্টার্ট করি। লেটস স্টার্ট। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে যে হাউ টু রিপ্রেজেন্ট অর্গানিক মলিকিউল। কিভাবে জৈব যৌগগুলোকে আমরা লিখব। এই জৈব যৌগের যে গঠন সংকেত লেখার পদ্ধতিগুলো, সেইগুলো কি কি একটু দেখে নিই। 1 নম্বরে হচ্ছে কি ইলেকট্রন ডট ফর্মুলা বা লুইস সংকেত, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে ড্যাশ সংকেত বা ড্যাশ ফর্মুলা। 3 নম্বরে হচ্ছে কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা বা সংক্ষিপ্ত গঠন সংকেত। আর 4 নম্বর হচ্ছে বন্ধন রেখা সংকেত। তো এবার কোনটা দিয়ে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব সেটা একটু দেখি। ফার্স্টে হচ্ছে ইলেকট্রন ডট ফর্মুলা বা লুইস সংকেত। এটা খুব একটা ইউজ করা হয় না, তার কারণটা আমি বলছি, আগে একটা লিখে দেখাই। ধরো আমরা লিখব হচ্ছে কি প্রোপেন, ঠিক আছে। প্রোপেন মানে হচ্ছে CH3। তো এই যে CH3টা, এটাকে আমরা কিভাবে লিখব? CH3টাকে আমরা লুইস ডট স্ট্রাকচার হিসাবে এইভাবে লিখব, কার্বন, ঠিক আছে। কার্বনের 3 দিকে 3টে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এবার এদের ইলেকট্রন গুলো আমরা লিখব। প্রথম হচ্ছে কার্বনের ইলেকট্রন, কার্বনের চারপাশে তো 3টে ইলেকট্রন থাকবে, ঠিক আছে।
আর থাকবে কি হাইড্রোজেনের ইলেকট্রন। হাইড্রোজেনের ইলেকট্রন গুলো আমরা অন্য কালিতে দিচ্ছি, এইটা। এবার এখানে কি হবে, যেহেতু এটা প্রোপেন লিখবো, তাহলে এখানে কার্বনের সাথে আরেকটা কার্বনের বন্ডিং হবে, তাহলে আরেকটা কার্বনের ইলেকট্রন থাকবে এখানে সি, তাহলে CH3 CH2, আবার হচ্ছে তোমার দুটো হাইড্রোজেন। ঠিক একইভাবে আমরা ইলেকট্রন গুলো বসাবো, এবার হাইড্রোজেনের ইলেকট্রন, CH3 CH2 CH3। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ইলেকট্রন গুলো দেখাবো, দেখিয়ে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করব সেই প্রসেসটাকে আমরা বলছি ইলেকট্রন ডট ফর্মুলা বা লুইস সংকেত। দেখতেই পাচ্ছ যে এখানে বারবার এইভাবে ইলেকট্রন বসানোটা, একটা বড় স্ট্রাকচার যদি আমাকে লিখতে হয়, বারবার এইভাবে ইলেকট্রন বসানোটা খুবই অসুবিধাজনক, সেই জন্য আমরা এটা বেশি ইউজ করি না। এরপরে হচ্ছে ড্যাশ ফর্মুলা। ড্যাশ ফর্মুলাটাই আমরা বেশি ইউজ করে থাকি। তো ড্যাশ ফর্মুলাটা কিরকম ভাবে লিখবো, ধরো ড্যাশ ফর্মুলাতে আমরা লিখছি তোমার হচ্ছে ধরো মিথানল, ঠিক আছে, মিথানল হচ্ছে CH3OH। তো কার্বন হাইড্রোজেন গুলোর মধ্যে বন্ডিংটা আমরা দেখাবো, কিভাবে দেখাবো, ড্যাশ দিয়ে দেখাবো। ওকে, তো আমরা এইভাবে দেখাবো CH3, মানে তিনটে কার্বন হাইড্রোজেন বন্ড রয়েছে, আর একটা অক্সিজেনের সাথে, আর অক্সিজেনের সাথে H এর সাথে। তো এইভাবে আমরা ড্যাশ দিয়ে বন্ডিং গুলো দেখাবো, এটা হচ্ছে ড্যাশ সংকেত। ওকে, এবার আসি সংক্ষিপ্ত গঠন সংকেতে। সংক্ষিপ্ত গঠন সংকেতে কি করব, আমরা কোনো বন্ড দেখাবো না, জাস্ট আমরা ফর্মুলাটা ভেঙে লিখবো, বন্ড ছাড়া। ঠিক আছে, তো কিরকম লিখবো, ধরো আমরা এরকম লিখবো, প্রোপেনটাই ধরো, যেটা আমরা লুইস ডট স্ট্রাকচার হিসেবে লিখলাম সেটাই ধরো লিখবো। তো কিভাবে লিখবো, এইভাবে লিখবো CH3 CH2 CH3। দেখো কোনো এখানে আমি বন্ড দেখাইনি, কোনো ইলেকট্রনও দেখাইনি, তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত গঠন সংকেত। ওকে, এবার আমরা আসি বন্ধন রেখা সংকেতে। বন্ধন রেখা সংকেতে আমরা কোনো অ্যাটম দেখাবো না, ঠিক আছে, আমরা কোনো অ্যাটম দেখাবো না, আমরা জাস্ট একটা লাইন বা রেখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দেখো আমরা যদি এইরকম একটা আঁকি, এটা একটা কি বর্গক্ষেত্র টাইপ, তো বর্গক্ষেত্র মানে হচ্ছে এই যে কোণগুলো, এই কোণগুলোতে রয়েছে কার্বন, আর কার্বনের ভ্যালেন্সি অনুযায়ী তার সাথে রয়েছে হাইড্রোজেন। মানে দেখো এটা মানে হচ্ছে এটা, এটাকে যদি বিস্তৃত ভাবে লিখি, তার মানে কি এই কার্বনের দুটো হাত ফিল আপ হয়েছে, তাহলে দুটো হাত বাকি আছে, মানে এখানে দুটো হাইড্রোজেন আছে। এখানে দুদিকে দুটো বন্ড আছে, দুটো হাত এখনো বাকি আছে, মানে দুটো হাইড্রোজেন আছে। এখানেও দুটো হাইড্রোজেন আছে, এখানেও দুটো হাইড্রোজেন আছে। তো আমরা শুধু এইটা লিখলাম, তার মানে আমরা শুধুমাত্র রেখা দিয়ে দেখালাম। তো এটা হচ্ছে বন্ধন রেখা সংকেত। ওকে, তো এই চারটে প্রসেস আছে, এই চারটে প্রসেসের মধ্যে আমরা এই 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই তিনটি বেশি ইউজ করে থাকি। এটা আমরা অতটা ইউজ করি না, কারণ এটা আমাদের পক্ষে লেখাটা অসুবিধাজনক। ঠিক আছে, আচ্ছা, আমরা তো পদ্ধতিগুলো শিখলাম যে স্ট্রাকচারগুলোকে কিভাবে লিখতে হয় বা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। তো আমরা দেখি কতগুলো এক্সাম্পল করেছে আমরা কিরকম লিখতে শিখেছি। প্রথমেই দেখো স্বস্তিক চিহ্ন দেওয়া আছে, তো শুভ জিনিস স্বস্তিক চিহ্ন দিয়ে শুরু করা যাক।
তো এটা কি স্ট্রাকচার বলো তো? এটা হচ্ছে বন্ধন রেখা সংকেত বা বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে লেখা আছে। তো এটাকে বলেছে কি প্রসারিত করে লিখতে, মানে কি কি আছে অ্যাটম বন্ড সবকিছু দিয়ে লিখতে বলেছে। তাহলে চলো আমরা লেখার চেষ্টা করি এটা। আচ্ছা, এটাকে লিখছি। প্রত্যেকটা কোণায় কি আছে? কার্বন আছে, তাই তো? তাহলে কার্বন, আগে আমরা কার্বনগুলো সব লিখে নেব। এটাকে বলে স্কেলিটান, ঠিক আছে? আগে স্কেলিটানটা লিখে নিই, তারপরে আমরা বন্ড অনুযায়ী হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। ওকে, স্কেলিটানটা আমাদের হয়ে গেছে। এবার দেখো প্রত্যেকটা কার্বনের কটা করে ভ্যালেন্সি বাকি আছে সেই অনুযায়ী হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। তাহলে এই কার্বনটা এর জাস্ট একটা হাত, মানে একটা কার্বনের সাথে বন্ড করেছে, তার মানে বাকি তিনটে হবে কি হাইড্রোজেন। এই কার্বনটার দুটো হাত কার্বনের সাথে ফিল আপ হচ্ছে, দুটো হাত এখনো ফাঁকা, তার মানে এখানে হবে CH2। এই কার্বনটার চারদিকে দেখো চারটে হাতই ফিল আপ হয়ে গেছে, তাহলে এখানে হাইড্রোজেন দেওয়ার দরকার নেই। এই কার্বনটা দেখো দুদিকে দুটো হাইড্রোজেন, মানে দুদিকে দুটো কার্বন দিয়ে ফিল আপ হয়েছে, তাহলে দুটো হাইড্রোজেন হবে এটা। এই কার্বনটার একটা দিক ফিল আপ হয়েছে, তাহলে তিনটে হাইড্রোজেন। একইভাবে এই কার্বনটার ক্ষেত্রে দুটো হাইড্রোজেন, এটার ক্ষেত্রে CH3 তিনটে হাইড্রোজেন। এটার দেখো দুদিকে দুটো হাত ফিল আপ হয়েছে, দুটো হাত এখনো ফাঁকা, এদিকে একটা হাত ফিল আপ হয়েছে, তাহলে একটা ফাঁকা। তাহলে দেখো আমরা স্বস্তিক চিহ্নটাকে সুন্দরভাবে বিস্তৃত করে লিখলাম, ঠিক আছে? এরপরে 2 নম্বরে দেখো আরেকটা আমাদের বন্ধন রেখা সংকেত বা বন্ড লাইন স্ট্রাকচার দিয়েছে। এটাকে আমরা পরিষ্কার করে বিস্তৃত করে বা ইলাবোরেট করে লিখি। প্রথমে আমি স্কেলিটানটা তৈরি করে নিই কার্বন দিয়ে। দেখো স্কেলিটান আমাদের তৈরি হয়ে গেছে। এবার কতগুলো বন্ডিং হয়েছে সেই অনুযায়ী আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। এই কার্বনটার দেখো একটা হাত ফিল আপ হয়েছে, তাহলে তিনটে হাত বাকি আছে, মানে তিনটে হাইড্রোজেন। এখানে দুটো হাত ফিল আপ হয়েছে, তাহলে দুটো হাত দুটো হাইড্রোজেন। এখানে দেখো চারটে হাতই ফিল আপ হয়ে গেছে। এই কার্বনেরও চারটে হাত ফিল আপ হয়ে গেছে। এই কার্বনের দুটো হাত ফাঁকা আছে, দুটো হাইড্রোজেন। এখানে একটা হাত ফাঁকা আছে, তিনটে হাইড্রোজেন। হয়ে গেল আমাদের সুন্দর স্ট্রাকচার। 3 নম্বরে দেখো এটা যেটা দিয়েছে, এটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত গঠন সংকেত বা কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলাটা আমাদের দিয়ে দিয়েছে। আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে বন্ড লাইন স্ট্রাকচারে লিখতে, তাই তো? তাহলে আমরা কিভাবে লিখবো? আগে দেখি কটা কার্বন আছে। 1 2 3 4 5, 5টা কার্বন আছে। তাহলে 5টা আমাদেরকে কোণা তৈরি করতে হবে। 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, 5টা কার্বন হলো। এবার দেখো Cl আছে, তার মানে একটা বন্ড দিয়ে Clটা লিখে দিই লাস্টেরটার সাথে। আর এখানে C ডাবল বন্ড ওটা কোথায় আছে? ক নাম্বার কার্বনে আছে? 1 2 3, 1 2 3। তাহলে C ডাবল বন্ড ওটা এখানে আছে, তাহলে এটাই আমরা এভাবে লিখবো। তাহলে এটা হলো CH3 CH2 C ডাবল বন্ড CH2 CH2 Cl। ওকে, তাহলে আমরা সংক্ষিপ্ত গঠন সংকেত থেকেও কিন্তু বন্ড লাইন সংকেত লিখতেই পারলাম, ঠিক আছে? এটাকে যদি ড্যাশ সংকেতে লিখতে বলতো তাহলে আমরা কি করতাম, কিভাবে লিখতাম? এইভাবে লিখতাম, প্রত্যেকটার বন্ডগুলো ড্যাশ দিয়ে দেখাতে হবে, তাই তো? আচ্ছা, যখন পরবর্তীকালে আমরা মেকানিজম শিখব সেক্ষেত্রে আমাদের এইভাবে ড্যাশ দিয়ে লিখলে বেশি সুবিধে হবে, ঠিক আছে? তো আমরা এইভাবে লিখবো, দেখে নাও। প্রত্যেকটার বন্ডগুলো আমাদের ড্যাশ দিয়ে দেখাতে হবে, ব্যাস। তাহলে দেখো এটা আমাদের দিয়ে দিয়েছিল কনডেন্স স্ট্রাকচার, এখান থেকে আমরা বন্ধন রেখা সংকেতও করলাম, এখান থেকে আমরা ড্যাশ সংকেতও লিখলাম, ঠিক আছে? এবার 4 নম্বরের এক্সাম্পলটা দেখো। 4 নম্বরে আমাদের এটা কি দিয়ে দিয়েছে? বন্ধন রেখা সংকেত দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে বিস্তৃত করে লিখি। কিভাবে লিখবো বিস্তৃত করে? আগে আমরা স্কেলিটানটা তৈরি করে নিই। কার্বন 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 কার্বন। আচ্ছা, কার্বন কার্বন কার্বন
কার্বন, কার্বন, কার্বন। তাহলে দেখো এবার আমরা হাতগুলো ফিল আপ করে দিই। আমাদের স্কেলিটন তৈরি হয়ে গেছে। একইভাবে দুটো হাত ফিল আপ হয়েছে, এখানে দুটো হাত ফিল আপ হয়েছে, এখানে তিনটে, এখানটা একটু নিচের দিকে নেমে গেছে, আসলে এখানে CH3 হবে, এখানে CH হবে। তিনটে হাত ফিল আপ হয়েছে, এখানে দুটো আর এখানে তিনটে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচার লিখতে শিখে গেলাম।